আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, চট্টগ্রামে বিএনপি থেকে এমপি পদে আলোচনায় যারা। তারপর জানিয়ে দেব, হঠাৎ অসুস্থ জামায়াত আমির। এখন জানিয়ে দেব, দল আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে আসিফ মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, নারী সংসদ সদস্যদের নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। এখন বিস্তারিত। চট্টগ্রামে বিএনপি থেকে এমপি পদে আলোচনায় যারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের একাধিক আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আন্দোলন সংগ্রামী সক্রিয় থাকা বিএনপির নেত্রীরা, কিন্তু দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচনও করেননি তারা। তবে সংরক্ষিত নারী আসনে এবার সংসদ সদস্য হতে চান তারা। এরই মধ্যে চট্টগ্রামের ১ ডজন নেত্রী সংসদ সদস্য হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তারা দলীয় হাইকমান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। লবিং তদবির করতে অনেকেই এখন ঢাকায় অবস্থান করছেন। দলীয় সূত্র জানায়, আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়ে জঙ্গি মামলায় ১০ মাস ৮ দিন কারাগারে ছিলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। তার বাবা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম চট্টগ্রামের হাটহাজারীতে টানা ৪ বারের এমপি ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন ফারজানা। সংশ্লিষ্টরা বলছেন, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য করতেই ওই সময় তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ব্যারিস্টার ফারজানা যুগান্তরকে বলেন, দলের জন্য কাজ করি। দল যদি সংরক্ষিত আসনে নির্বাচিত করে আমি কাজ করব। দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এছাড়া আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরী। উত্তর জেলা মহিলা দলের সভাপতি মেহেরুন্নেসা নার্গিস, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নায়েম রিকু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিনা খানম, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সায়েদ ও ফটিকছড়ির গুম হওয়া বিএনপি নেতা শহীদুল আলম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণী সুলতানা পারভিন। সূত্র আরও জানায়, চট্টগ্রাম নগরীতে আন্দোলন সংগ্রামে যে কজন নেত্রী সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে মনোয়ারা বেগম মনি ও ফাতেমা বাদশা অন্যতম। জেলি চৌধুরীও সামনের সারি থেকে ভূমিকা পালন করেছেন। চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকলিয়া আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ফাতেমা বাদশা। অপরদিকে মেহেরুন্নেসা সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক আমিনুর রহমান ভূঁইয়ার মেয়ে। তিনি ১৯৮২ সাল থেকে রাজনীতিতে সক্রিয়। ১৯৯৪ সালে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২১ সালে উত্তর জেলা মহিলা দলের সভাপতির দায়িত্ব নেন তিনি। এছাড়া রয়েছেন চসিকের সংরক্ষিত ১১ নম্বর দক্ষিণ কাট্টলি, ২৫ নম্বর রামপুর ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের নারী কাউন্সিলর জেসমিনা খানম। তিনিও আন্দোলন সংগ্রামে মাঠে থেকে দলীয় কার্যক্রম চালিয়েছেন। জেলি চৌধুরী বলেন, স্কুল জীবন থেকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ২০১১ সাল থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। বিগত আন্দোলন সংগ্রামে নারীদের ঐক্যবদ্ধ করে রাজপথে নেমেছি। আশা করি আমার ভূমিকা ও মামলা হামলার বিষয়টি দেখে দল মূল্যায়ন করবে। ফটিকছড়ি উপজেলার বিএনপি নেতা শহীদুল আলম সিরাজ চেয়ারম্যান চলো চলো ঢাকা চলো কর্মসূচিতে গিয়ে গুম হন। তার পরিবারের খোঁজ খবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারিক রহমান। পরিবারটির আশা, গুমের শিকার পরিবারগুলোর প্রতিনিধি হিসাবে সিরাজ চেয়ারম্যানের স্ত্রীকে সংরক্ষিত আসনে এমপি হিসাবে সুযোগ দেওয়া হবে। জেসমিনা খানম বলেন, প্রতিকূলতার মধ্যেও ২০১৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছি। দল যদি নারীদের মূল্যায়ন করে চট্টগ্রামে অনেক নারী নেতৃত্ব দিতে এগিয়ে আসবে। জাসাস নেত্রী নাজমা সায়েদ বলেন, দল করতে গিয়ে চাকরিচ্যুত হয়েছি, কিন্তু দলীয় আদর্শ থেকে বিচ্যুত হইনি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে। হঠাৎ অসুস্থ জামায়াত আমির। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। দলীয় সূত্র জানিয়েছে, যাত্রাপথেই হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিনও জানান, আমরা দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন। দল আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে আসিফ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি এর মেয়র পদপ্রার্থী হওয়ার পূর্বাভাস পেয়েছেন বলে জানিয়েছেন দলটির মুখপত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আসিফ বলেন, দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলেছে, তবে এখনও চূড়ান্ত নয়। খুব তড়িঘড়ি করে ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের নিয়োগ দেওয়ার কোনো বিধিবিধান গণ অভ্যুত্থানের আগে ছিল না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়ররা পালিয়ে যান এবং অনেক জায়গায় ফ্যাসিবাদের দোসররা সেই জায়গাগুলোতে বসে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তখন সরকার এই বিধানটা করে যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দিতে পারবে, কিন্তু অন্তর্বর্তী সরকার সঙ্গত কারণেই এই আইন থাকা সত্ত্বেও ব্যবহার করেনি। শুধু একটি জায়গায় সেটা ব্যবহৃত হয়েছে। তিনি বলেন, কিন্তু রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে যেখানে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের থাকার কথা, সেখানে দলীয়ভাবে বিভিন্ন সময় বঞ্চিত কিংবা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের প্রাইস পোস্টিং করেছে এবং ৬টি সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। দীর্ঘ ১.৫ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধি শূন্য উল্লেখ করে আসিফ বলেন, ফলে দেশের জনগণকে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন। কিন্তু এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা দুঃখজনকভাবে পাইনি। আশা করি তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা জানাবে। সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে দাবি করে তিনি বলেন, সেখানে নির্দিষ্টভাবে মেয়াদ উল্লেখ নেই। নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন দেখে মনে হচ্ছে যে আমৃত্যু হয়তো তারা প্রশাসক থাকবেন, এভাবেই সেখানে লেখা রয়েছে। অথচ সরকারি যে কোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা গুরুত্বপূর্ণ। ৬ মাস, ১ বছর, ২ বছর, স্বাভাবিকভাবে আমরা এই প্রক্রিয়াতেই দেখে থাকি সরকারের চুক্তিভিত্তিক নিয়োগগুলো হয়ে থাকে। ২ দিন ধরে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে এনসিপি এর মুখপত্র বলেন, পুলিশের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযানের নামে সাধারণ জনগণ এবং সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকারের মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় অনেক অযৌক্তিক এবং ছোটখাটো কারণেও রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না। আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠিত হয়েছে, তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত, অকারণে অযৌক্তিকভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সঙ্গে কারোর যৌক্তিক দাবিতে আন্দোলন করার অধিকারকেও আমরা কোনোভাবেই যেন বিঘ্নিত না হয়। সংবাদ সম্মেলনে সাংসদ সদস্য আর এনসিপি এর স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হান্নান মাসুদ বলেন, বিভিন্ন কারচুপি হওয়ার পরও দলের ৬ জন সাংসদ সদস্য হয়েছেন। দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সাংসদ সদস্য আমি নিজে। ভোটের দিন সকালে ভোট কেন্দ্র পরিদর্শনের যে আমি নিজে হামলার শিকার হই। আমার স্ত্রীর ওপর হামলা হয়, এখনও হাতিয়ায় মামলা চলমান অবস্থা। এনসিপি আগামী প্রতিটি স্থানীয় নির্বাচনে অংশ নেবে জানিয়ে তিনি বলেন, সব পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ডে যারা অংশগ্রহণ করবে তাদের আমরা প্রস্তুত করব। নারী সংসদ সদস্যদের নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি রাতে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে এই বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের পক্ষে সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এই বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামীর সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশেষ করে দলের শীর্ষস্থানীয় নেতাদের স্ত্রী বা নিকটাত্মীয়রা মনোনয়ন পাচ্ছেন বলে যে দাবি করা হচ্ছে তার কোনো সত্যতা নেই। জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে সংগঠনটি সম্পূর্ণ গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয়। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন সহ দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পদ্ধতিগতভাবে গ্রহণ করা হয় এবং এখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। নারী সংসদ সদস্য মনোনয়ন প্রক্রিয়া মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে বলেও বিবৃতিকে জানানো হয়েছে। একই সঙ্গে দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে দলটি। দর্শক, আজকের সংবাদ ছিল এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।